হ্যালো। কই বিকেলে তো আর কোনো অর্ডার ছিল না। আরে হ্যাঁ, আপনাকে তো সকালেই বললাম আমি। আহ, না না স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো শুধু দুপুরেই 30 জনের খাবার বলেছিলেন। ওহো, আপনাকে তো সকালেই বলে দিলাম যে সন্ধেবেলা 10 জনের খাবার লাগবে, বলিনি আমি? ও, সরি স্যার, হবে হয়তো। মানে আমি মিস করে গেছি আর কি, কাজের মধ্যে থাকি তো। আগে থেকে অর্ডার ছিল না তো, সেই জন্য। ঠিক আছে, অসুবিধে নেই, আমি 8টার মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। কি কি লাগবে বললেন? হ্যাঁ, লুচি, আলুর দম, মিষ্টি, 10 জনের মতো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। এ, কোনো কাণ্ডজ্ঞান নেই লোকটার। যদি আমি নিজে থেকে ফোনটা না করতাম তাহলে লোকগুলোকে না খাইয়ে বাড়ি পাঠাতে হতো। আজ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, তাই এই শুভ দিনে দেবরাজের নতুন ফ্ল্যাটটায় একটা লক্ষ্মীনারায়ণ পুজোর আয়োজন হয়েছিল ছোট করে। পুজো হয়ে গেছে দুপুরবেলাতেই। আমন্ত্রিত লোকজনেরা বাড়ি ফিরে ঢেকুরও তুলে ফেলেছে ইতিমধ্যে। আর এই বেলা ঘরের কটা লোক ছাড়া আরও কয়েকজন আছে যাদের জন্য লুচি আলুর দমের ব্যবস্থা করা হয়েছে। দেবরাজের এই ফ্ল্যাটটা কেনাতে কারোরই বিশেষ মতামত ছিল না। রবীন্দ্রনগরে নিজেদের পৈতৃক ভিটেতে অঢেল সম্পত্তি, ওই বাড়িতেই সবাই থাকে। সেসব ছেড়ে আবার একটা ফ্ল্যাট। প্রথমেই বাদ সেধেছিল মা, তারপর বাবা, দাদা, বৌদি সবাই। কিন্তু দেবরাজের জেদের কাছে শেষমেশ সবাইকে হার মানতে হয়েছিল। ফেসবুক গ্রুপের একটা পোস্ট থেকেই সে এই ঘরটার সন্ধান পেয়েছিল। তারপর বার কয়েক দেখতেও এসেছিল। জায়গাটা টালিগঞ্জ স্টেশনের খুবই কাছে। ফ্ল্যাট কেনার পর থেকেই সপ্তাহের বেশিরভাগ দিনগুলোই দেবরাজ ফ্ল্যাটে কাটায়। দেবরাজ পেশায় ও নেশায় একজন ফটোগ্রাফার, সাথে সঙ্গীত শিল্পীও বটে। পকেটে টান পড়লেও প্যাশনকে বিসর্জন দিতে চায়নি কখনো। ঘরের দরজাটা বন্ধ করে সবে একটা সিগারেট জ্বালাতে যাবে, অমনি কলিং বেলটা বেজে উঠল। হ্যাঁ, আসছে। দরজা খুলতেই একটা রোগা শ্যামবর্ণের কালো শার্ট পরা 29 বছরের ছেলে ঝাঁপিয়ে গলা জড়িয়ে ধরল দেবরাজের। আরে ভাই, কিরে, কতদিন পর, কেমন আছিস? পাক্কা 4 বছর পর কলেজের খাস বন্ধুর সাথে আবার দেখা। উল্লাসে ভরে উঠল ড্রয়িং রুম। দেবরাজের মাও হাঁটুর ব্যথা নিয়ে ঘর থেকে উঠে এলো। কি এটা সেই পার্থ নাকি? আরে চেনাই তো যাচ্ছে না রে তোকে। চেহারাটার কি হাল করেছিস বলতো? দেবরাজের মায়ের পায়ে টুক করে একটা প্রণাম ঠুকে নিয়ে মিষ্টির প্যাকেটটা হাতে দিল পার্থ। থাক থাক বাবা, থাক। রোগা হয়ে যাচ্ছি? আরে এত খাই তাও যে কেন হচ্ছি কে জানে। তুই রোগা হচ্ছিস আর দেবুটাকে দেখ, দিন দিন যেন কুমড়ো হচ্ছে। আরে না না, ও কুমড়ো না, ও লাউ। হুম হুম, পরশু দিনই মেপে এসেছি, মাত্র 69। যা বাবু, ওকে ঘরে নিয়ে যা। এ, তুই কি একা এলি? বৌদি কই? হে শালা, বৌদির খোঁজ কেন রে অত? কথাটা বলতে বলতে ঘরে ঢুকে যায় পার্থ আর দেবরাজ। পুজোর পর এই সময়টা সকাল ছোট হয়ে তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। শীতের অপেক্ষা করে এই মনমরা শহর। ঝরে যায় গাছের পাতা, ঝরে যায় প্রিয় ডাকনাম, ঝরে যায় কত সম্পর্ক। আবার শীত শেষের বসন্তে ঝরে যাওয়া ডাকনাম হয়তো অন্য ঠিকানা পায়। দেবরাজ আর পার্থর সম্পর্কটা কলেজ থেকে। দুজনেই কমার্সের স্টুডেন্ট, অথচ দুজনেই জীবনের হিসেবে কাঁচা। মাধ্যমিকের পর কে যেন দুজনকেই ঘাড় ধরে কমার্সে ভর্তি করিয়ে দিয়েছিল আর বলেছিল কমার্স নিয়ে পড়, ভালো চাকরি পেতে হলে কমার্স নিয়ে পড়া দরকার। এখন সব জায়গায় হিসেব নিকেশ। অথচ গোটা কলেজ জীবন ওরা বিনা হিসেব নিকেশ করেই কাটিয়ে দিয়েছিল। ক্লাস বাঙ্ক করে কখনো সরোবরে গিয়ে লোকের প্রেমলীলা দেখত ওরা, কখনো বিনা টিকিটে শিয়ালদহ চলে যেত, আবার কখনো নতুন প্রেমিকার হাত ধরে নন্দনে। দেবরাজ কলেজে ঢুকেই একটা সিনিয়র মেয়েকে পটিয়েছিল। দুজনের বয়স একই। তারপর 5-6 মাস সরোবর, নন্দন, ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, ব্যাস ওই অবধি। মেয়েটা আরও একটা মালদার ছেলে জুটিয়ে ভেগে গিয়েছিল। তারপর আরও প্রেম এসেছে। অনেকবার মন ভেঙেছে লেডি কিলার দেবরাজের। প্রতিবার বন্ধুই সামলে নিয়েছে সব। গোটা কলেজে
পার্থ একটাই প্রেম করেছিল, করেছিল বলা ভুল হবে, ভুল করে হয়ে গিয়েছিল। ও এসবের দিক থেকে একটু সিরিয়াস, একটু ভীতু। হুটহাট ওর কাউকে ভালো লাগে না, অথবা লাগলেও সেটা সত্যতা যাচাই করে তারপরেই পা বাড়ায়। যে মেয়েটার সাথে পার্থ সম্পর্কে ছিল সেই মেয়েটা ওদের ক্লাসমেট পিঙ্কি। পিঙ্কি গোটা ক্লাসের সামনে প্রপোজ করেছিল পার্থকে। সেদিন কেন যে না বলতে পারেনি পার্থ, তার উত্তর ওর কাছে আজও নেই। তাহলে ফাইনালি তুইও ইন এ রিলেশনশিপ? হ্যাঁ, যা যা যা, এবার ফেসবুকে গিয়ে আপডেটটা দিয়ে দে। ইন এ রিলেশনশিপ উইথ পিঙ্কি ভট্টাচার্য। বাজে বকিস না দেবু। আমি না কেন বলতে পারলাম না ওকে। আমি কি সত্যি ওকে ভালোবাসি? হ্যাঁ বল না, আমি কি সত্যি পিঙ্কিকে ভালোবাসি? ইস, ভুল হয়ে গেল। আরে বাবা, এটা নিয়ে আবারও তো ভাবার কি আছে? চাপলেস, একদম চাপলেস থাক। এই বয়সে এসব হয় গুরু। হ্যাঁ হ্যাঁ বলেছিস, এবার ঘোর মস্তি কর, এনজয় ব্রো, লাইফটাকে এনজয় কর। আরে না না না, আমার দ্বারা এসব হবে না। ছাড়, তুই বুঝবি না। যা, তোর তো ট্রেন আছে, যা যা যা। ওই, তুই যাবি না আমার বাড়ি? না, মাসির বাড়ি যাব। না, সেদিন অন্য কোথাও যাওয়ার ছিল না পার্থর। ও সেদিন অনেকক্ষণ একা একা স্টেশনে বসেছিল। অনেকগুলো ট্রেন হুইসেল বাজিয়ে চলে গিয়েছিল চোখের সামনে দিয়ে। বাড়ি ফেরার কথা বেমালুম ভুলে গিয়েছিল পার্থ। ওদের সদ্য গজে ওঠা সম্পর্কটা যেন একটা ভারী পাথরের মতো চেপে বসছিল ওর বুকের ভেতর। পার্থদের ফ্ল্যাটটা ছিল বালিগঞ্জে, ওদের আসল বাড়ি বজবজ শহরের একটা ছোট্ট মফস্বলে। মেন রোড থেকে সেটা 9-10 কিলোমিটার মতো দূর তো হবেই। মাধ্যমিকের আগেই মফস্বল ছেড়ে কলকাতায় চলে আসে ওরা। পরিচিত দোতলা বাড়িটা বিক্রি হয়ে যায় এক হিন্দুস্তানি লোকের কাছে। বাড়ি ছাড়ার সময় ভীষণ কেঁদেছিল পার্থ। ওর ঘরের দেওয়ালে লেখা বিভিন্ন গানের লাইন, সিনেমার ডায়লগ, দেওয়ালে সাঁটা হিরো আর খেলোয়াড়দের ছবির কোলাজ, যেগুলো ভীষণ যত্নে একটু একটু করে সে গড়ে তুলেছিল। সেসব এক অচেনা ব্যক্তির হাতে তুলে দিয়ে তাকে চলে যেতে হয়েছিল দূর শহরে। সেটা ছিল পার্থর জীবনের প্রথম ছেড়ে যাওয়া। সিগারেটে শেষ টানটা টেনে বাকি অংশটুকু অ্যাশট্রেতে গুঁজে রাখল দেবরাজ। তারপর ধোঁয়াটা ছেড়ে বলল, তোকে বললাম বৌদিকে নিয়ে আসতে, এলি না কেন? ধুর, ও আসতেও চায়নি। আমি 1-2বার বলেছিলাম, তারপরে আমি আর জোরও করিনি। আর তাছাড়া সম্পর্কটা খুব একটা এখন ভালো নেই, অনেক কমপ্লিকেশন ঢুকে গেছে। দেখ, দোষটা আমারই। আমি ভেতর থেকে না কিছু নিয়ে খুশি হতে পারি না। আর এর সমাধান হয়তো সত্যি নেই। ও যা চায় আমি ওকে কিছুই দিয়ে উঠতে পারি না। অনেক অনেক অভিযোগ, অভিমান, একবার তো ডিভোর্সের কথা উঠেছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বলিস কি রে? এগুলো তো আগে জানাসনি। জানালে কি করতিস তুই? ভগবানের মতো গিয়ে সমস্যার সমাধান করে দিতি? ওরে, আমাদের জীবনে অনেক অনেক সমস্যা, কে কারটা শুনবে বলতো? দেখ, পিঙ্কিকে যদি বিয়েটা করতিস না, আই থিঙ্ক এরকমটা হতো না। আরে মেয়েটা আজও তোকে ভালোবাসে রে, শুধু তোর জন্যই সম্পর্কটা, মানে এখনও তোর খোঁজ খবর নেয় আর কি। ওর তো বিয়ে হয়ে গেছে শুনেছিলাম, ভালো থাকুক এইটুকুই চাই। যাকে এসব কথা ছাড় বাবা, তোর বিয়েটা কবে খাবো বল? ও সমস্ত ভুলে যাও বন্ধু। আমার যা ভ্যাগামন্ট জীবন, তাতে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। প্রিয়াঙ্কা, সুস্মিতা, একটাকে তো টেকাতে পারলি না। কি বলতো? ওগুলো সবই ছিল ইনফ্যাচুয়েশন। সব শালা বয়সের দোষ। জীবনে সত্যিকারের প্রেমটা আসার আগেই আমরা অনেকগুলো সম্পর্কে জড়িয়ে যাই। তারপর যখন সেই সত্যিকারের প্রেমটা আসে, সেই নিখাত ভালোবাসার সন্ধান পাই, তখন বুঝি আগেরগুলো সব ছিল এলেবেলে। এই তো জীবন বন্ধু, এই তো জীবন। বাপরে দার্শনিক আমার! তা যেটাকে সত্যিকারের প্রেম বলে ভাবছিস, সেটা যে সত্যি সেটা জানবি কি করে? কি করে আবার? সত্যিকারের যদি কাউকে ভালোবাসিস, তাহলে যাই হয়ে যাক না কেন, তুই ভালোবাসা ছাড়তে পারবি না। এই যেমন মদে ক্যান্সারের ঝুঁকি থাকলেও পাক্কা
পাক্কা মদ করে এরা কোনোদিনই নেশা ছাড়তে পারে না। ইটস লাইক অ্যান অ্যাডিকশন ব্রো, লাইক অ্যান অ্যাডিকশন। শোন না, ঘরে একটা বোতল আছে, রাতে একটু হবে নাকি? তুই আসবি বলে তুলে রেখেছিলাম। আরে বাস বাস, একদম ঈশ্বরের প্রসাদে না বলতে আছে। হ্যাঁ কতদিন বললাম না পাক্কা মদ করে। আজ অনেকগুলো দিন পরে মন খুলে কথা বলছি কারোর সঙ্গে। ইদানিং আর কিছুই ভালো লাগে না, না অফিস করে ফুটবল ম্যাচ দেখি, না রাত জেগে গাছ লাগাই। গত মাসে একটা চারা গাছ কিনে ছাদ বাগানে লাগিয়েছিলাম, কিন্তু কদিন যেতে না যেতেই চারা গাছটা মরে গেল। আসলে গাছেরাও ভালোবাসা বোঝে। ওই গাছটাও হয়তো বুঝে গেছিল যে ছেলেটা রোজ বিকেলে নিয়ম করে তার গোড়ায় জল দিতে আসে, সেই ছেলেটার বুকে তার জন্য ভালোবাসাটা ফুরিয়ে এসেছে। আমার এক মাসতুতো দিদি ছিল, ইয়া বড় চুল, প্রায় গোড়ালি ছুঁই ছুঁই। অত বড় চুল আজ অব্দি কারও দেখিনি। চুল খুলে দাঁড়ালে চারিদিক যেন অন্ধকার হয়ে আসতো একেবারে। অথচ মজার ব্যাপার হলো, সেই দিদি চুলের বিশেষ যত্নই নিত না। যত্ন বলতে নর্মাল শ্যাম্পুটুকুই, যা সপ্তাহে একদিন। তবুও তার অত বড় চুল আজও টিকে আছে। দিদিকে দেখার পরেই বুঝেছিলাম ভালোবাসায় একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। ভালোবাসাহীন নিয়ম মাফিক যত্নে থেকে যাওয়া যায় না, কিন্তু শুধু ভালোবাসায় আবার থেকে যাওয়া যায়। মরতে মরতে বেঁচে যাওয়া যায়, ভালোবাসার নাম নিয়ে থেকে যাওয়া যায়। ভালোবাসা ভালোবাসা আর হবে না এই জীবনে। পুজোর পর এই সময়টায় গোটা শহরটা কেমন যেন মন খারাপ করে থাকে। ছেঁড়া হোর্ডিং, এঁটো ঘুগনির পাতা, অন্ধকার গলিপথ, অর্ধেক খোলা প্যান্ডেল। পথে ঘাটে ভিড়টাকেও বড় ফাঁকা ফাঁকা লাগে এই সময়। বড় একটা উৎসবের শেষে মন খারাপের সুর ভেসে ওঠে প্রতিটি হৃদয়। ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে সন্ধ্যা যাপন করছিল পার্থ। নিচে লোকজন আছে, হই হল্লা আছে। সেই হই হল্লা থেকে পিঠ বাঁচিয়ে ও একা একা ছাদে উঠে এসেছে, নিজের সাথে একান্তে একটু সময় কাটাবে বলে। মনের মরা গাঙে কখন যেন অজস্র স্মৃতির ভেলা এসে দাঁড়িয়েছে একে একে। আবছা হয়ে যাওয়া কিছু মুখ ভেসে আসছে চোখের সামনে। সে মুখেদের ভিড়ে রয়েছে খিচুড়ি স্কুলের বন্ধু টুনটুন, পাড়ার দাদা ভোম্বল, জীবনের প্রথম ভালো লাগা নয়ন, তার বদমেজাজি ঠাকুমা সরবালা। এদের মধ্যে খিচুড়ি স্কুলের বন্ধু টুনটুন আর ঠাকুমা সরবালা চিরতরে বিদায় জানিয়ে চলেও গেছে। বাকিরা হয়তো আছে, কিন্তু দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। টুনটুনের মুখটা খুব মনে পড়ছে আজকে, স্পষ্ট। ওর চলে যাওয়ার দিনটা ভুলতে পারবো না কখনো। ডিসেম্বরের একটা মধ্যরাত্রি। দুদিন আগেই আবার আমার জন্মদিন গেছে। টুনটুনও এসেছিল জন্মদিনে। তার ঠিক দুদিন পরেই মাঝরাতে ব্রেন স্ট্রোকে মারা গেল ছেলেটা। ক্লাস 5-এ পড়া একটা ছেলের ব্রেন স্ট্রোক। কেউ বিশ্বাস না করলেও এটাই ঘটেছিল। টুনটুনের বাড়িতে সেদিন আমাকে যেতে দেয়নি বাবা মা। দুজনের বাড়ি একদম পাশাপাশি ছিল, মাঝে খালি একটা খোলা মাঠ। ডিসেম্বরের মধ্যরাত্রে শীতল কুয়াশা চাদর ভেদ করে কান্নার রোল ভেসে আসছিল ওদের বাড়ি থেকে। কাতারে কাতারে লোক জড়ো হয়েছিল ওদের বাড়ি, আর আমি খাটের এক কোণায় বসে মুখে চাদর চেপে শুধু কাঁদছিলাম। যে ছেলেটা শেষ দিন বিকেলবেলাও আমার জন্য ঠোঙায় মুড়ে সোনপাপড়ি নিয়ে এসেছিল, সে যে আর নেই, এ কথা বিশ্বাস করতেই পারছিলাম না। দুজনেই তখন ক্লাস 5-এর অ্যানুয়াল দিচ্ছি। রেজাল্ট বেরোবার আগেই সব শেষ। এই টুনটুন চলে যাওয়ার পরে আর বাইরে বেরোতে ইচ্ছাই করতো না। খেলার মাঠ, পুকুর ঘাট সব ছেড়ে দিয়েছিলাম। তখন নয়ন এসেছিল একদিন আমার বাড়িতে আমাকে ডাকতে। নয়নকে একদম ছোটবেলা থেকে আমি চিনতাম, ওই খিচুড়ি স্কুল থেকেই। একই পাড়ায় বাড়ি, কিন্তু বন্ধুত্বটা হয়েছে হাই স্কুলে উঠে। নয়ন খুব সাধারণ একটা প্রতিমার মতো ছাঁচে ফেলা মুখ, চোখগুলো পটল চেরাও নয় বা হরিণীর মতোও নয়, সাধারণ চোখটাও।
তবু একটা উজ্জ্বল দীপ্তি আছে তাতে। নাকের ডগায় একটা ছোট্ট আঁচিল আছে, বেনি করা ঘন চুল। আমার বাড়ি থেকে আরও 6-7টা বাড়ি পরেই নয়নের বাড়ি। আমি বিকালে খেলতে আসছিলাম না দেখে নয়ন সেদিন ডাকতে এসেছিল। পার্থ ওদের চিলেকোঠার ঘরে তক্তপোষে চুপ করে শুয়েছিল। সময়টা শীতকাল। শীতের নরম রোদ এসে পড়েছিল ওর মুখে। পায়রার খোপ থেকে পায়রাগুলো মাঝে মাঝে ডানা ঝাপটে উড়ে যাচ্ছিল দূরের পথে। দু একটা সাইকেলের বেল, কুকুরের চিৎকার, শোঁ শোঁ বাতাস আর পায়রার ডানা ঝাপটানোর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ছিল না আর। নয়ন বলল, কিরে পার্থ, খেলতে যাবি না? আরে আজকে বউ বাসন্তী খেলা হচ্ছে মাঠে, চল চল, বিট্টু তোকে ডাকছে। তুই চলে যা, আমি যাব না। কেন? টুনটুনির জন্য তোর মন খারাপ, তাই না? উফ, এত বকিস কেন? যা না, গিয়ে খেল না। শোন না, একটা জিনিস আছে তোর জন্য। জিনিস? কি রে? দিতে পারি যদি মাঠে যাস। আগে দে, তারপর যাব। সোয়েটারের পকেট থেকে ঠোঙায় মোড়া দুটো শনপাপড়ি বের করে নয়ন। শনপাপড়িটা দেখে পার্থ চুপ করে যায়। নয়ন একটা তুলে ওর গালে গুঁজে দেয়। এনে খা। তুই শনপাপড়ি খেতে ভালোবাসিস তো? তুই দুঃখ পাস না? দেখ, টুনটুন তোর সাথেই আছে। আমার পড়ার দিদি বলে, যারা তারা হয়ে যায় তারা নাকি তাদের পছন্দের জিনিসের মধ্যেই বেঁচে থাকে। টুনটুন চলে যাবার পরে যে অন্ধকারটা মাঠময় নেমেছিল, সেইটা একটু একটু করে ফিকে হতে শুরু করলো নয়নের হাত ধরে। ধুলো উড়িয়ে পাশাপাশি ছুটে যায় দুটো সাইকেল। সূর্যাস্তের পরও দুটো ছায়া পুকুর ঘাটে বসে থাকে। টুনটুনের বদলে সোনপাপড়ির ঠোঙায় ভাগ বসায় নয়ন। কিভাবে যেন সেই হলদে মিষ্টি সোনপাপড়িটা ওরও প্রিয় হয়ে গেল। আজও রাস্তাঘাটে সোনপাপড়ি দেখলে টুনটুন আর নয়নের কথাই মনে পড়ে। তাই প্রতিবার দুটো করে সোনপাপড়ি কিনি এখনো। একটা নিজে খাই, আর অন্যটা কোনো পাখি বা কুকুর কিংবা ভিখিরিকে খাইয়ে দিই। নয়ন পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু ওদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। ও রোল নাম্বার চিরকালই 1 থেকে 3-এর মধ্যেই থাকে। আর এদিকে পার্থর আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। উচ্চশিক্ষার সুযোগ থাকলেও পড়াশোনায় তার খুব একটা মতিগতি নেই। সময়টা ছিল জানুয়ারি মাসের একটি সন্ধে। পাড়ায় লোডশেডিং। তখন ওদের ক্লাস 7। ইংলিশ টিউশন সেরে দুজনে বাড়ি ফিরছিল অন্ধকার পথ ধরে। সেদিন নয়ন সাইকেল নিয়ে যায়নি, তাই উপায় না দেখে পার্থর সাইকেলেই চাপতে হয়েছিল ওকে। এই রাস্তাটা কত অন্ধকার আজকে না রে? তোর ভয় করছে না নয়ন? না, ভয় করবে কেন? তুই আছিস তো। একা গেলে বরঞ্চ ভয় করতো। কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল ওদের 2 চাকার সাইকেল। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে কি যেন বেরিয়ে এসে সাইকেলে সামনে দাঁড়ালো। কোনো রকমে পা ফেলে দাঁড়ালো পার্থ, আরেকটু হলেই পড়ে যেত। বিপরীত ব্যক্তি তার হাতে থাকা ফোনের টর্চটা জ্বালল। সেই আলোয় ওরা দেখল ক্লাস 10-এর রতনদা আর তার বন্ধু বাবলু। আরে তোমরা বলবে তো, ভয় পেয়ে গেছি। এই নয়ন, শোন এদিকে, তোর সাথে কথা আছে। না, যা বলার এখানেই বলো, আমি কোথাও যাব না। আরে চল না, কিছু সিক্রেট কথা আছে তোর সাথে। আরে আরে রতনদা, ছাড়ো না, ও যেতে চাইছে না, তুমি দেখতে পাচ্ছ না? ও বাবলুদা, তুমি কিছু বলো। রতনদা নয়নের হাতটা টেনে হাতের উপর একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ নয়ন। তুই যদি চাস আমরা তাহলে সম্পর্কটাকে। কথাটার শেষ করতে হয় না রতনকে। কাঁধে সজোরে ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে যায় নয়ন। মাটিতে পড়ে যায় রতনদা। এই তোমরা যাও তো এখন, আমি আসছি। সাইকেলে চেপে নয়নের পিছু নেয় পার্থ। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় রতনদা। নয়নকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, আজকে পালিয়ে গেলেও তুই আমার হবি নয়ন, শুধু আমার।
নয়ন দাঁড়া, ছুটিস না। নয়ন, নয়ন ছুটিস না, অন্ধকারে ছুটিস না, পড়ে যাবি নয়ন। আরে আরে, দেখলি তো, বলেছিলাম পড়ে যাবি। এই লেগেছে, লেগেছে, কোথায় লেগেছে বল? আরে বল না কোথায় লেগেছে। এই 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 কাঁচ, আর এই নয়ন। জীবনে প্রথম প্রপোজাল পেয়ে যে কোনো মেয়ে কাঁদতে পারে, তা এই প্রথম দেখল পার্থ। ওদের ক্লাসে টিনা সেই কবে থেকে ক্লাস 9-এর একটা দাদার সাথে চক্কর চালাচ্ছে। কই, সে তো কোনোদিন কাঁদেনি। নয়নকে মাটি থেকে হাত ধরে টেনে তোলে পার্থ। আচ্ছা আচ্ছা, কান্নাটা থামা, কান্নাটা থামা। কি হয়েছে বল? তোর রতনদাকে পছন্দ নয় তো? আচ্ছা বল, আরে বল না, কাঁদছিস কেন, কাঁদছিস কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেবো, কান্নাটা থামা। চ মা, বাড়ি চ। কান্নাটা থামতে বাড়ির সামনে ছেড়ে এসেছিল ওকে পার্থ। তারপর ওর হয়ে রতনদাকে নিজেই না বলে দিয়েছিল। নয়নের বাবা ভীষণ রাগী মানুষ, তার উপরে পাকা মদখোর। দিন রাতের হিসেব নেই, যেখানে সেখানে উল্টে পড়ে থাকত। স্কুলে এসব ঘটনা ঘটছে জানলে নয়নকে আর আস্ত রাখত না বাবা। পার্থ ওর বাড়ির লোকের কাছে গল্প শুনেছিল। নয়নের বাবার নাকি আগে আরো একটা বিয়ে হয়েছিল, সেই বউ পালিয়ে যাওয়ার পরেই নয়নের মায়ের সাথে বিয়ে হয়। নয়নের পরিবারটা আসলে ভীষণ অগোছালো, আর পার্থরটা ঠিক তার বিপরীত। পার্থর দাদু স্কুলের প্রাক্তন অঙ্কের শিক্ষক, তাই পাড়ায় বেশ নামডাক আছে। পার্থ মাঝে মাঝে নয়নকে ওদের বাড়ি নিয়ে আসে। ভালো মন্দ কিছু রান্না হলে সরিয়ে রাখে ওর জন্য। ওর মাও স্নেহ করে নয়নকে। পার্থর খারাপ লাগে নয়নের জন্য, যখন ওর বাবা রাত বিরেতে মদ খেয়ে এসে মেয়ে বউয়ের উপর চোটপাট করে। মাকে বাঁচাতে গিয়ে বেশি মার নয়নই খায়। তার নরম গালের লাল দাগ ঢাকতে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কদিন। নয়ন স্কুলে না গেলেই পার্থ বুঝতে পারে নিশ্চয়ই আবার মার খেয়েছে মেয়েটা। ওর বাবার অনুপস্থিতিতে স্কুলের খাতা দেওয়ার বাহানায় নয়নের বাড়ি যায় পার্থ। একবার চোখের সামনে দেখে আসতে মেয়েটাকে। নয়নের ফুলে যাওয়া কপাল, গাল বেয়ে ঝরে পড়ে জীবনের প্রতি বৃতৃষ্ণা। কঠিন বাস্তবতার দারিদ্র্য তাকে অল্প বয়সেই যেন অনেক দায়িত্বশীল করে তুলেছে। খাতার শেষ পাতায় পার্থ লিখে দিয়ে আসে দেখা করার দিনক্ষণের কথা। এই কাহিনী রোজকার। পার্থর প্রত্যেকটা খাতার শেষের পেজে কখনো লেখা থাকে ঝিলপার বিকেল 4টে, কখনো মাঠের ধার সকাল 10টা, অথবা কখনো বসেদের ফুল বাগান সন্ধে 6টা। সেদিনই সন্ধ্যাটা একটু অন্যরকম ছিল। বাড়িতে মার খেয়ে 4 দিন স্কুল কামাই, তারপর পার্থ ডাকে বিকেল 5টায় টিউশনের নাম করে পুকুর পাড়ে এসেছিল নয়ন। তখন ওরা ক্লাস 8। পার্থ আগে থেকেই বসেছিল বাঁধানো চাতালে। নয়ন সাইকেল স্ট্যান্ড করে পাশে এসে বসে। অন্যদিনের তুলনায় সেদিন একটু বেশি মনমরা ছিল নয়ন। হাতে কালশিটে দাগ, গালে 5টা আঙুলের ছাপ স্পষ্ট। ওর ক্ষতর দিকে ঘুরেও তাকায় না পার্থ, ভয় করে, কষ্ট হয়। পুকুরের জলে ডুবতে থাকা লাল সূর্যের দিকে তাকিয়ে পার্থ বলে, এরম করিস না নয়ন, 4 দিন স্কুল ছুটি করলি, সামনে এক্সাম। এরম করলে কি তো ভালো রেজাল্ট হবে তোর? কি হবে ভালো রেজাল্ট করলে? কি আবার হবে? তুই তো বলছিস তুই ভালো চাকরি করবি, মাকে নিয়ে অন্য কোথাও চলে যাবি। পড়াশোনা না করলে চাকরিটা পাবি না, আর স্কুলে না গেলে পড়াশোনাও হবে না। স্কুলে যেতে আমার খুব লজ্জা লাগে। দেখ না, সবাই কেমন হাসাহাসি করে। দোলন, পিউ, সুচি, ওরা ওরা সবাই আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে হাসে। নয়নের চোখে নোনতা জলের গন্ধ সেদিন ছড়িয়ে পড়ে সন্ধ্যার বাতাসে। প্রিয় খেলার মাঠটা আবারও একা হয়ে গেছিল। মাথার ওপরে জেগেছিল একটা অভাগী চাঁদ। নয়ন ওই অভাগী চাঁদের মতোই সুন্দর এবং একা। স্কুলেও তেমন একটা বন্ধু ওর ছিল না, আর বাড়িতে তো ছেড়েই দিলাম।
ছিলাম কেবল আমি, ওর খিচুড়ি স্কুলের বন্ধু, যে ওর জন্য টিফিন বাঁচিয়ে রাখে, ওর স্কুল ছুটি হলে সব নোটস টুকে দেয় খাতায়, যে সন্ধ্যায় বাড়ি পৌঁছে দেয় সাইকেল চাপিয়ে। আমাদের ফেলে আসা স্মৃতিগুলো একটা নদীর মতো। সেই নদীতে সাঁতরাতে সাঁতরাতে যতই উৎসের দিকে এগিয়ে যাই, ততই বুকটা ভারী হয়ে আসে, গভীর হয়ে যায় যাত্রাপথ। এক সময় আর সাঁতরানো যায় না, আর তখন শুধু ডুবে যেতে হয়, শুধু ডুবে যেতে হয়। ফোনের রিংটনে ঘোর কাটে পার্থর। ছলছল চোখটা মুছে ফোনটা বের করে পকেট থেকে। পারমিতা, পার্থর স্ত্রী। ফোনটা ধরবে না করেও ধরে ফেলে শেষমেশ। হ্যাঁ বলো। তোমাকে এতবার ফোন করলাম, কোথায় ছিলে? ব্যস্ত ছিলাম একটু। বলো, কি বলবে বলো। বলছি, কিছু খেয়েছো? সেই কখন তো বেরিয়েছো সকালবেলায়। হ্যাঁ খেয়েছি। আমায় নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই তো। আমি রাখছি, পরে কথা বলবো। আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় পার্থ। আবার ডুব দেয় ভাবনার সাগরে। মাকে বলেছিলাম বিয়েটা করব না, কিন্তু কেউ শুনল না, জোর করে চাপিয়ে দিল সবটা। প্রথম দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার ভান করতাম, যতটুকু করলে অপরজনকে খুশি রাখা যায় আর কি। কিন্তু ধীরে ধীরে সবটাই যেন কেমন ফিকে হয়ে গেল। অফিস থেকে ফোন করে দিনে 4 বার বউয়ের খোঁজ নেওয়ার অভিনয়টা আর চালিয়ে যেতে পারলাম না। কিংবা একটা মেয়ে তার স্বামীর থেকে যতটা যত্ন ও ভালোবাসা চায় সেসব দিতেও হয়তো পারলাম না। তবুও পারমিতা কোনোদিন মুখে রাগ কাটেনি, ঝগড়া করেনি, সব সহ্য করে এখন নিঃস্বার্থ ভালোবেসে চলেছে। আর আমি কখনো বোঝার চেষ্টাটুকুও করিনি ওকে। কিংবা হয়তো করেছি, কিন্তু পেরে উঠিনি। এই তো সেবার জন্মদিনের রাতে পারমিতা খুব কেঁদেছিল আমাকে জড়িয়ে ধরে। গোটা দিন অফিস আর রাতে বন্ধুর বাড়ি ডিনার সেরে ঘরে ফিরে মনে পড়েছিল পারমিতার জন্মদিন ওই দিনে। মায়ের মুখে শুনেছিলাম মেয়েটা নাকি সারাদিন ঘর থেকেই বেরোয়নি। দুপুরে মা পায়েস করে দিল, পায়েসের বাটিটা তুলে রেখেছিল আমার সঙ্গে খাবে বলে। রাতে ফিরে সবটা জানার পরে ভীষণ ভীষণ অপরাধী মনে হয়েছিল নিজেকে। ইচ্ছা করছিল নিজের গাড়ে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মারি। ঘুমন্ত পারমিতাকে জাগিয়ে শুভ জন্মদিন বলতেই মেয়েটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অঝরে কেঁদে উঠেছিল। মেয়েটা সারাদিন একবারও মনে পড়লো না তোমার আমাকে? হ্যাঁ, তোমার মুখে শুভ জন্মদিন শোনার জন্য আমি সারাটা দিন অপেক্ষা করলাম জানো। আচ্ছা পার্থ, এটুকু কি আশা করতে পারি না আমি তোমার কাছ থেকে? আই এম সরি পারমিতা, আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা কেঁদো না পারমিতা। হ্যাঁ আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, বলছি তো লক্ষ্মীটি। কেঁদো না, চলো খাবে চলো। তুমি পায়েস রেখে দিয়েছো না আমার জন্য, চলো। না, খাবো না। আচ্ছা ঠিক আছে, কাঁদে না, চলো। আচ্ছা, তুমি যেদিন রাত্রে নেশা করে বাড়ি ফেরো, একমাত্র সেই দিনগুলোতেই তোমার সোহাগ আসে না? আর নেশা কাটলে আমি আর কেউ নই। পার্থ কেন করো তুমি এরকম? আমায় কি একটুও ভালোবাসতে নেই পার্থ? এমন সহজ প্রশ্নেরও কোনো উত্তর ছিল না আমার কাছে। এই প্রশ্নের সত্যিই কোনো উত্তর হয়তো হয় না। কেন ভালোবাসতে পারিনি আমি পারমিতাকে, এর উত্তর আমার জানা নেই। পারমিতা ভীষণ ম্যাচিওর একটা মানুষ, যে কোনো কঠিন পরিস্থিতি খুব সহজে সামলে নিতে পারে। ওর দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া কোনো কথাই মুখ ফুটে বলে না। তবে সেই মেয়ের সেদিন যে কি হয়েছিল, যে নিজেকে টুকরো টুকরো করে ভেঙে বিলিয়ে দিয়েছিল আমার কাছে। সিগারেটের পোড়া ফিল্টারটা ফেলে পা দিয়ে আগুনটা নিভিয়ে দিল পার্থ। সব আগুন যদি এইভাবে নিভিয়ে দেওয়া যেত কত ভালো হতো। পার্থ, এই পার্থ,
দেবরাজ ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদে। কি রে শালা গান্ডু নাকি? কখন থেকে ডাকছি তোকে, শুনতে পাও না কানে? নিচে আয়, খাবারগুলো সার্ভ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ চ। দেবরাজের সাথে নিচে নেমে গেল পার্থ। যে কটা লোকজন সন্ধ্যায় এসেছিল তাদের সবাইকে যত্ন করে খাওয়ালো দুজন মিলে। খাওয়া দাওয়ার পর ঘরটা প্রায় ফাঁকা হয়ে গেল। জেগে রইল হালকা একটা ধূপ ধুনো আর ফুলের মিষ্টি গন্ধ। দেবরাজের বাড়ির সব লোকও চলে গেল আশেপাশের আরও কিছু আমন্ত্রিত মানুষ। সবাই চলে গেলেও 1 বছর 35-এর সবুজ চুড়িদার পরা মহিলা ফোনে মাথা গুঁজে বসে রইল ঘরের এক কোণায়। কি গো মিনতি দি, দিদিমণি খাবারটা তাহলে প্যাক করে দিই নাকি? দেবরাজের ডাকে ফোন থেকে মাথা ধরল সেই মহিলা। তেল চিপচিপে বিনুনি করা চুল, চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল, উঁচু করে পরা সবুজ চুড়িদারের প্যান্ট। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁ হ্যাঁ দাও গো, 9:30 বাজতে যায়। আর শোনো, 2টো বেশি লুচি দিও না কিন্তু, লুচি খুব একটা খেতে চায় না। তো তোমার দিদিমণি আসবে না তাই না? না গো, আসবে না, ওই কী সব কাজ করছে, তাই আমাকেই তো আসতে বললো। এটা কে, বন্ধু নাকি? হ্যাঁ, ওর নাম হলো পার্থ, আমার কলেজের বন্ধু। ও, তা ওনাকে নিয়ে কাল এসো না আমাদের বাড়ি। ঠিক আছে, সময় পেলে নিয়ে যাব। সাদা কৌটোয় লুচি, আলুর দম আর মিষ্টি ভরে মহিলার হাতে তুলে দিতেই মহিলাটি চলে গেল। তারপর নিজেরা খাওয়া দাওয়া সেরে বিছানায় দেহ রাখতেই ক্লান্তির চোটে একেবারে এক ঘুমে সকাল হলো। বলছি যাওয়াটা কি খুব দরকারি? মানে দেখ কেমন একটা লাগছে। হ্যাঁ চল তো, আমার লাজুক লতা কোথাকার, চল। গ্রিলের গেটটা খুলে সিঁড়ি বেয়ে উঠে গেল ওরা দুজন। উপরে উঠতেই বারান্দায় মিনতি দিকে দেখতে পেল। ভেজা জামা কাপড় মেলছে তারে। এটা কোনো ফ্ল্যাট নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। বাড়িটা বেশ পুরনো। তিনি এখানে থাকেন না, তাই গুটি কয়েক ভাড়াটিয়া রেখেছেন। বাড়িটা 3 তলা, হলুদ রঙের। গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম, ওখানে একটা পাঞ্জাবি পরিবার থাকে। 1 তলার ঘরগুলো কোচিংয়ের জন্য ভাড়া দেওয়া, আর 3 তলার ছোট ছোট 3টে ঘর। 2টো ঘর একসাথে, মাঝে বারান্দা আর এক পাশে আর একটা ঘর। গোটা বাড়িতে 2টো বাথরুম, একটা গ্রাউন্ড ফ্লোরে আর একটা 3 তলার বারান্দার পাশে। একটু অসুবিধা হলেও ওভাবেই চলে যায় ওদের। 3 তলায় মিনতি দিদা ছাড়া আর কোনো ভাড়াটিয়া নেই, তাই একটু সুবিধা। যাও না, যাও ভেতরে যাও, দিদি পড়াচ্ছে। দেবরাজের পিছু পিছু ইতস্ততভাবে এগোতে থাকে পার্থ। পাশাপাশি 2টো ঘর, একটা ঘর ফাঁকা আর একটা ঘরের দরজা বন্ধ। বন্ধ ঘরের দরজাটা নিঃশব্দে একটু ফাঁক করে দেখে দেবরাজ। দেবরাজের ঘাড়ের পাশ দিয়ে ভেতরে যতটুকু নজরে আসে তাতে পার্থ দেখে জানালার দিকে মুখ করে এক মহিলা চেয়ারে বসে রয়েছে। তার চুলের ফাঁক দিয়ে নরম সূর্যের আলো ঠিকরে আসছে। মেঝেতে বসে 4টে বাচ্চা নিজের মনে খাতার মধ্যে আঁকিবুকি কাটছে রং দিয়ে। দেবরাজ আর পার্থ ঘরের ভেতর ঢোকে। কি দিদিমণি, পড়ানো শেষ হলো? দেবরাজের ডাকে মেয়েটা ঈষৎ পেছন ফিরে তাকাতে পার্থর চোখে চোখ পড়ল তার। অপলক দৃষ্টিতে শুধু চেয়ে রইল একে অপরের দিকে। জগতের আর কোনো কিছুতেই বোধহয় খেয়াল নেই তাদের। চোখের অতলে ডুবে গেছে 2টো মানুষ। খানিকক্ষণ পুরো ঘর নিস্তব্ধ, শুধু খাতায় রং পেন্সিল বোলানোর খসখস আওয়াজটুকু পাওয়া যাচ্ছে, যেন সময় থমকে গেছে হঠাৎ। দেবরাজি নীরবতা ভঙ্গ করার জন্য একটু গলা ঝাড়া দিল। ঘোর কাটতেই মেয়েটা মুখ ফিরিয়ে নিল। পার্থও মাথা নিচু করে মেঝেতে তাকালো। রণাঙ্গি, ও হলো পার্থ, আমার কলেজ বেলাকার বন্ধু, আমার কলেজ আর স্কুলের বন্ধু। আর পার্থ, ও হলো রণাঙ্গি, অ্যান্ড শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গার্ল, অলসো আ গুড হিউম্যান বিইং। ও এখানে ভাড়া থাকে। থাক, অনেক প্রশংসা করেছো, আর করতে হবে না। আরে দেবরাজ, বসো না। আর
আপনিও বসুন। দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। আর তোমরা একটু দাঁড়াও, আমি বরঞ্চ মিনতিদিকে চা করতে বলি। তোমরা একটু বসো, আমি আসছি। চেয়ার ছেড়ে উঠে যায় রণাঙ্গী। পার্থ বসে। দেবরাজ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে রণাঙ্গীর দিকে। বাচ্চাগুলো তখনও এগিয়ে চলেছে, কেউ পাহাড়, কেউ সূর্য, কেউ বা আবার সবুজ ঘাস জমিতে একচালা বাড়ি। পার্থ মাথা নিচু করে বসে বসে আঙুল মটকাচ্ছে। নতুন জায়গায় এসে ছেলেটা একেবারে লজ্জাবতী লতা হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওর জন্য পাত্রী দেখতে আসা হয়েছে। বেশ খানিকক্ষণ পর মিনতিদি 2 কাপ চা নিয়ে ঘরে ঢোকে। আমি খাবো না, ওকে দিন। আপনি তো আজকের অতিথি, আপনার জন্যই তো স্পেশাল, নিতেই হবে, নিন। তোমার হাতে চাটা না খাসা, যাই বলো। এই তোমার দিদিমণি কোথায় গেল? আসছে, ওই ঘরে গেল দেখলাম তো। বলতে বলতেই চায়ের কাপ হাতে ঘরে ঢোকে রণাঙ্গী। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি, অবিন্যস্ত চুল মুখের ওপর খেলা করছে। পরনে সাদা সালোয়ার আর নীল ওড়না। এই তোরা আজকে যা, তোদের আনতে এসে গেছে। বাচ্চাগুলোকে হাত ধরে নিয়ে যায় মিনতি। কাল গেলে না কেন? গেলে তো ভালো লাগতো। না, আসলে একটু কাজ ছিল, তাই মিনতিদিকেই বললাম যেতে। বাই দ্য ওয়ে, তোমার বন্ধু কি কথা বলতে পারে না? আরে না, ও মনে হয় লজ্জা পাচ্ছে। এই, এত লজ্জা পাস না তো। বলুন, কি বলবেন? না, কি আর বলবো, আপনি লজ্জা পাচ্ছেন তাই বলছি। লজ্জা পাবেন না, এখানে আমরা ছাড়া আর বাড়তি কেউ নেই। না না, লজ্জা পাচ্ছি না, আপনি বলুন, আমি শুনছি। এ মা, আমি একা কেন বকবো? আপনিও কিছু বলুন। তা বলুন, কি করা হয়? বিশেষ কিছুই না, পেট চালাতে গেলে চাকরি তো করতেই হবে, সেটা সরকারি হোক বা বেসরকারি, ওটাই করি। ও হলো ফার্মাসির অ্যাকাউন্টেন্ট, আর ট্রাভেলিংয়ের একটা বিজনেসও আছে। না না, ট্রাভেলিংটা 2 বছর মতো হলো বন্ধ আছে। আচ্ছা, তা আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি, ভাইপো আর আমার ওয়াইফ। আচ্ছা, আপনি কি করেন? এই যা দেখছেন, বাড়িতে কিছু ছেলে মেয়ে আসে, ওদেরকে পড়াই, আঁকাই, আর একটা অনলাইন সাইটের কন্টেন্ট রাইটিংয়ের কাজ করি। মাঝে মাঝে ওদের অফিসেও যেতে হয়, বাট ম্যাক্সিমামটাই ওয়ার্ক ফ্রম হোম। এই শোন না দেবু, আমি একটু ফ্ল্যাটে যাচ্ছি রে, অফিস থেকে একটা মেল এসছে আর্জেন্ট, ডকুমেন্টটা 1/2 ঘন্টার মধ্যে পাঠাতে বলছে। আমার ল্যাপটপ তো ওখানেই আছে, তুই বরং থাক, আমি কাজটা সেরে আসি। দেবরাজের থেকে চাবি নিয়ে পার্থ চলে যায়। ইতিমধ্যেই মিনতিদিও বাজারে বেরিয়ে গেছে। একঘর শূন্যতার মাঝে রণাঙ্গী আর দেবরাজ বসে থাকে মুখোমুখি। জানালা দিয়ে লম্বাটে রোদ এসে লাল মেঝেতে যেন জ্যামিতি আঁকছে। সে রোদের ছিটে রণাঙ্গীর মুখটা যেন আরো সুন্দর হয়ে ওঠে, প্রতিমার মতো। দেবরাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। যতই দেখে ততই আরো দেখতে ইচ্ছে হয়। দেবরাজের মনে হয়, শুধু ওই মুখের দিকে তাকিয়ে একটা গোটা জীবন পার করে দেওয়া যায়। রণাঙ্গীকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিনও একটা নীল রঙের কুর্তি পরেছিল, জানলার পাশে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছিল এক মনে। পর্দার আড়াল থেকে শুধু ওইটুকুই দেখেছিলাম। মেয়েটাকে ডেকে সেই সুন্দর দৃশ্যটাকে নষ্ট করতে একদম ইচ্ছে করলো না, তাই কথা না বলেই ফিরে গেছিলাম। সেদিন সারা রাত ঘুমাইনি। 1 মিনিটের জন্য পর্দার আড়াল থেকে দেখা সেই দৃশ্যটা কেমন যেন আমার জীবনটা কি বদলে দিয়েছিল। ডায়েরি ভরে কবিতা জন্মালো, আর ছাদের অন্ধকারে শোনা গেল। রণাঙ্গীকে ভালোবাসার এই সহজ সত্যিটুকু আজ অব্দি কাউকে বলতে পারেনি দেবরাজ। বলতে পারেনি রণাঙ্গীর সামনে এসে দাঁড়ালে ওর কেমন ভয় করে, লজ্জা করে। রণাঙ্গীর বিষয়ে বিশেষ কিছুই জানে না দেবরাজ, কখনো জিজ্ঞাসাও করেনি। শুধু যতটুকু চোখে দেখতে পায় ততটুকুই। ভালোবাসতে গেলে ভাগ্যের সবটা জানতে হয় না, নইলে তো ভালোবাসাটাই হতো না। না চাইতেও কেমন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছে দেবরাজ।
একটা দিনের কথা ওর মনে পড়ে ভীষণ। তখন সবে সবে ও এই ফ্ল্যাটে এসেছে। ভাঙা আয়নার কাঁচ পরিষ্কার করতে গিয়ে বাঁ পায়ের নিচটায় অনেকখানি কেটে গিয়েছিল। চিনি দিয়ে রক্তটা বন্ধ করেছিল কোনোভাবে, কিন্তু ব্যান্ডেজ ছিল না ঘরে। মিনতিদিকে ফোন করেছিল দেবরাজ। এই মিনতিদি, বলছি তোমাদের ঘরে ব্যান্ডেজ আছে গো। আসলে একটা কাঁচ পরিষ্কার করতে গিয়ে পাটা অনেকটা কেটে গেল। রক্তটা থামিয়েছি কোনোভাবে, কিন্তু কাটাটা। আছে, কিন্তু আমি তো বাড়িতে নেই গো, দুপুরে ফিরবো। তুমি একটু কষ্ট করে যেতে পারবে গো? দিদিমণি বাড়িই আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নিচের ফ্ল্যাটের কারোর থেকেই নিতে পারত, কিন্তু প্রথম প্রথম সেভাবে কারোর সাথেই আলাপ হয়নি, তাই হুট করে ব্যান্ডেজ চাইতে যাওয়াটা ভালো দেখায় না। এখানকার স্পেশাল দোকান লোকনাথ গ্রসারি স্টোরসে চা পাতা কিনতে গিয়েই মিনতিদির সাথে আলাপ হয়েছিল দেবরাজের। ফ্ল্যাট কেনার একদম প্রথম দিন। তারপর একদিনের গল্পগুজবেই দুজন দুজনের হাঁড়ির খবর জেনে গিয়েছিল। সেই থেকেই শুরু এই বাড়ি ও বাড়ি যাওয়া আসা, তরকারির বাটি আদান প্রদান। মিনতিদির নাকি একটা ভাই ছিল, অনেকটা দেবরাজের মতোই। সে 20 বছর বয়সে সমুদ্রে তলিয়ে যায়, আর খোঁজ পাওয়া যায়নি। দেবরাজকে দেখলেই মিনতিদির ওর ভাইয়ের কথা মনে পড়ে। তাই দেবরাজের ওপর মিনতিদির এই টান, এই স্নেহ, ভালোবাসা। সেদিন দেবরাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে রণাঙ্গীর বাড়ি গিয়েছিল। ও, তুমি? তা কিছু বলবে? বলছি, ব্যান্ডেজ হবে? আসলে পাটা কেটে গেছে, আর ব্যান্ডেজও নেই আমার কাছে। মিনতিদি বললো তোমার কাছে নাকি পাবো। ও হ্যাঁ, আছে তো। ভিতরে এসো প্লিজ। আর দেখি কতটা কেটেছে। আরে হ্যাঁ, এই দেখো না, এই যে ভাঙা আয়নাটা পরিষ্কার করতে গিয়ে কিভাবে জানো। এ মা, এ তো অনেকটা কেটে গেছে। ইস, আরে তোমার তো টিটেনাস নেওয়া দরকার। ঘরে এসো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। ওর পিছু পিছু ঘরে যায় দেবরাজ। ড্রয়ার থেকে একটা ব্যান্ডেজ আর ওষুধ বের করে রণাঙ্গী। শোনো, তুমি তোমার পাটা এই টেবিলে তোলো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এই না না না, ইস, পায়ে হাত দিও না, আমাকে দাও, আমি করে নিচ্ছি, দাও। আমার কথা শোনো, ওষুধটা দিলে খুব জ্বালা জ্বালা করবে, তুমি ভয় দিতেই পারবে না। এমনিতেই তো কাটা ছেঁড়া দেখলে ভয় পাও। সেটা তুমি জানলে কি করে? তুমিই তো বলেছিলে। আর কথা না বাড়িয়ে পাটা রাখো এখানে। এই যে ধরো, এই যে, হ্যাঁ, এই চেয়ারটাতে বসো। বিনা বাক্য ব্যয়ে দেবরাজ পাটা টেবিলের ওপর রাখে। মেয়েটা যত্নের সাথে ওর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। রণাঙ্গীর ঝুঁকে পড়া মুখের ওপর কয়েকটা চুল অবিন্যস্তভাবে খেলা করতে থাকে। কি অদ্ভুত সেই সৌন্দর্য! দেবরাজের সমস্ত ব্যথা যেন এক নিমেষে উবে যায়। বুকের ভেতর দিয়ে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া বয়ে যায় সনসনিয়ে। ওষুধটা একটুও জ্বালা করেনি সেদিন। মানুষ চিরকাল বড় লোভী। কোথাও একটু যত্ন পেলে, একটু ভালোবাসা পেলে সে আরও একটু জাঁকিয়ে বসতে চায়। দেবরাজেরও হয়েছিল তাই। অমন আদরে মায়া ভরা দু হাতের যত্ন পেয়ে তার মন আর ঘরে ফিরতে চায়নি। সে হারিয়ে গেছে কোনো নাম না জানা পল্লী প্রান্তরে। এরপর দিনে দিনে আরও জাঁকিয়ে বসেছে ভালো লাগাটা। ধীরে ধীরে দেবরাজের বাড়ি ফেরার সময়টা কমে এসেছে। হাজার ব্যস্ততার মধ্যেও একটা মুখ জীবন্ত হয়ে থেকেছে বুকের ভেতর। টুকটাক মেসেজ, নতুন গান বাঁধার পর প্রথম তাকে সেন্ড করা, মাঝে মাঝে তরকারি দেওয়ার বাহানায় বাড়িতে ঢু মারা, এসব নিয়েই বেঁচে আছে একটা অব্যক্ত ভালোবাসা। দেবরাজ চায় একদিন বুকে হাত রেখে সব সত্যিটা ওকে বলে দিতে, কিন্তু সাহস হয় না কখনো। পার্থ ভাই, শোন না, তুই আজকের দিনটা থেকে যা প্লিজ। এরকম করিস না, আমার সাথে চল, আমরা গান শোনাবো তোকে। না রে, ছুটি অনেকগুলো হয়ে গেছে, আমি দুপুরেই বেরিয়ে যাব। আর সেরকম ইচ্ছাও করছে না থাকতে। আরে আজকের দিনটা, কালকে বিকেলেই চলে যাস। না বাবা, জোর করিস না। দেখ, তোর শো খুব ভালো হবে,
আমি 3টের দিকে বেরিয়ে যাব, ওকে? সোফা ছেড়ে উঠে ঘরে ঢুকে যায় পার্থ। মনটা খুব একটা ভালো নেই ওর। এমন রোদ ঝলমলে সকালেও বুকের ভেতর যেন শ্রাবণ মাসের মেঘ ঝরে পড়ার অপেক্ষা করছে তারা। একটু আগেই পারমিতার সাথে হালকা একটু ক্যাঁচাল হয়ে গেছে। আজ সন্ধ্যায় দেবরাজের ব্যান্ডের গানের শো দমদমের একটা ক্লাবে। তাই বারান্দায় বসে গিটার নিয়ে টুংটাং করছিল দেবরাজ। হঠাৎ রণাঙ্গীর কথা মনে পড়ল। কাল ওকে বলা হয়নি যে আজকে শো আছে। একটা কল করবো এখন। কিছুই না, যদি একটা কংগ্রেচুলেশনস হয় তাহলে। ভাবতে ভাবতেই ফোনটা করে ফেলল। হ্যালো, হ্যাঁ বলছি, বিজি নাকি? না, কেন? আজ আমার ব্যান্ডের একটা শো। ও, শুধু এটা বলার জন্যই কল করলে? হ্যাঁ, মানে মানে হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, রাখো। কলকাতা শহরের বুক চিরে ওদের গাড়িগুলো এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। গাড়ির সামনের সিটে মুড অফ করে বসে আছে দেবরাজ। সকালে ওকে ফোনটা করে মুডের 108টা বেজে গেল একেবারে। একটা কংগ্রাচুলেশনসও বলা যায় না। আমাদের আর কিছু হবে না, বেকার ভাবনা। রণাঙ্গী আমাকে কোনোভাবেই ভালোবাসবে না। দেবরাজ, এটা মাথায় ঢোকাও। এই সহজ সত্যিটুকু মেনে নিতে এত সময় লাগছে কেন? রণাঙ্গীর কংগ্রেচুলেশনস ছাড়াই আমাকে স্টেজে উঠে ফাটিয়ে গান করতে হবে। ঘড়িতে এখন বিকেল 4:30। পার্থ হয়তো বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। একটা কল করে জেনে নেব। না থাক, আর ভালো লাগছে না। ঘরের চাবি মিনতিদির কাছে রেখে আসতে বলে দিয়েছি। রাতে ফিরে ওখান থেকেই নিয়ে নেব। কারোর সাথেই আর কথা বলতে ইচ্ছে করছে না এখন, থাক। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝল দেবরাজ। দরজা খোলার শব্দে ঘুমটা ভেঙে গেল রণাঙ্গীর। চোখ মেলে তাকালো সে। ঘুম জড়ানো চোখেই দেখল একটা মুখ তার দিকেই তাকিয়ে রয়েছে। পার্থ। ভয় পেল রণাঙ্গী। বুকের কাছ থেকে সরে যাওয়া জামাটা ঠিক করতে করতে উঠে বসল। মিনতিদির আসার শব্দে পার্থ অনেকটা দূরে সরে গেল। মিনতিদি ঘরে ঢুকলো কথা বলতে বলতে। ও মা, তুমি ঘুমোচ্ছিলে বুঝি? আমি ভাবলাম বই পড়ছো। না গো, পড়তে পড়তে ওই চোখটা লেগে গিয়েছিল একটু, তাই ঘুমিয়ে নিলাম। উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। তোমার থেকে পড়াশোনার বিষয় কী সব জানার আছে। ও আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। তোমরা কথা বলো, আমি তাহলে আবার শুলাম ও ঘরে গিয়ে। হ্যাঁ। মিনতিদি চলে গেল। রণাঙ্গী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল একভাবে। পার্থ ঘরের দরজাটা লক করল। এই ফুলটা কারোর আবার প্রিয় হয় এই প্রথম শুনলাম। কি অদ্ভুত চয়েস রে মাইরি তোর। লাল টুকটুকে গোলাপ থাকতে শেষে সাদা গন্ধরাজ। হ্যাঁ, সবারই তো পছন্দ আলাদা। হ্যাঁ, আর তোরটা খুব রেয়ার। হুম, আমি মানুষটাও না এই দুনিয়াতে এক পিসই আছি রে। এনে দিতে বলেছিলিস, এনে দিয়েছি। এবার ফুচকা খাওয়া। অনেক কাঠখড় পুড়িয়ে খুঁজে পেয়েছি, কিন্তু ফুচকা খাওয়াতেই হবে। পুকুর পাড়ে বিকেল নামছে ধীরে ধীরে। দিনটা রবিবার। মাঠে আজ একটু বেশি ভিড়। তাই পার্থ আর নয়ন হাঁটতে হাঁটতে এসে বসেছে রায়দের পুকুর পাড়ে। ফাঁকা, নিস্তব্ধ, সবুজে ঘেরা এলাকা। চুপচাপ বসে থাকলেও মন ভালো হয়ে যায়। এই নয়ন, নয়ন কদিন পরেই রেজাল্ট। ফার্স্ট হবি তো? জানি না, যা। আর যদি হই তাহলেও খাওয়াবো না। রেজাল্টের দিন তোকে একটা সারপ্রাইজ দেব, মনে রাখিস। রতনদা নয়নকে প্রপোজ করার পর থেকেই ধীরে ধীরে এই বন্ধুত্বের রং বদলে গেছে পার্থ চোখে। নয়নকে নিয়ে আরও অনেকটা সিরিয়াস হয়ে পড়েছে পার্থ। নয়নকে ও আর শুধু ছোটবেলার বন্ধু ভাবতে পারে না, বরং আরও বেশি কিছু ভেবে বসে। আসলে বয়সটাই ওরকম। স্কুলের সব বন্ধুরাই ক্লাসের কোনো না কোনো বান্ধবীর প্রেমে পড়েছে। গোটা টিফিন টাইম ব্যালকনি থেকে ঝুঁকে তাকে দেখে দেখেই কেটে যাচ্ছে। আড়ালে আবডালে বন্ধুরা তার নাম নিয়ে রাগাচ্ছে। ওপর উপর রাগ দেখালেও
মনের মধ্যে তখন একটা চরম প্রশান্তি খেলা করছে যেন। একদিন স্কুলে একটা বিচ্ছিরি ঘটনা ঘটল। দিনটা ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন। রেজাল্ট পেয়ে পার্থ আগেভাগে নিচে নেমে গিয়েছিল ঝালমুড়ি খেতে। রেজাল্টে একটা নাম্বার ভুল আসার জন্য নয়ন হেড স্যারের অফিস রুমে গিয়েছিল। কাজ মিটিয়ে যখন বেরোলো, গোটা স্কুল প্রায় ফাঁকা হয়ে গেছে। রেজাল্ট হাতে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পথ আটকায় রতন কোলে। মুখটা চেপে ধরে পাশে জেন্টস বাথরুমে ঢুকিয়ে দেয় ওকে। বাইরে পাহারায় দাঁড়িয়েছিল রতন কোলের বন্ধু বাবলু। পার্থ নয়নের জন্য অপেক্ষা করছিল স্কুলের বাইরে। অনেকটা দেরি হচ্ছে দেখে বেশ খানিকক্ষণ পর ও ক্লাসের দিকেই হাঁটা দিল। দূর থেকে ওকে দেখতে পেয়েই বাবলু সতর্ক করে দিল রতনকে। পার্থ কিছু বোঝার আগেই দরজা খুলে বেরিয়ে ছুটে গেল দুজনে। সিঁড়ি বেয়ে আরেকটু উপরে উঠে এলো পার্থ। বাথরুমের দরজাটা হাট করে খোলা। ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তড়িঘড়ি বাথরুমের ভিতরে উকি মারল পার্থ। নিমেষের মধ্যে যেন বুকের কাছটা খালি হয়ে গেল ওর। কথা আটকে গেল। বাথরুমের মেঝেতে অর্ধনগ্ন অবস্থায় বসে নয়ন। ওড়নাটা কোনো রকমে বুকের কাছে চেপে বসে রয়েছে। ছুটে গিয়ে জামাটা গলিয়ে দেয় নয়নের গায়ে। তারপর কি করা উচিত কি অনুচিত কিচ্ছু না ভেবে শুধু সজোরে ঝাপটে ধরে পার্থ নয়নকে। নয়ন কেঁদেই চলেছে। ওর চোখের জলে পার্থর কাঁধ ভিজে গেল। পার্থর চোখেও জল। কোনো রকম সান্ত্বনা দিতে পারল না আজ আরও নয়নকে। শুধুই জাপটে রাখলো সব নোংরা ছোঁয়ার থেকে। পার্থর ব্যাগে থাকা গন্ধরাজ ফুলের সুগন্ধটা কোথায় যেন উবে গেছে হঠাৎ। যে ফুলটা দিয়ে আজ পার্থ ওর মনের সব কথা বলবে ভেবেছিল নয়নকে, সে ফুলটা মন কেমন করে ব্যাগের ভিতরেই পড়ে রইল। ঠোঙায় মোড়া শনপাপড়ি দুটো হাওয়া পেয়ে কেমন শক্ত হয়ে গেল। খানিকক্ষণ পর স্কুলের গার্ড দেখতে পায় ওদের। বাথরুমের ভিতরে দুজন দুজনকে জাপটে ধরে বসে। সঙ্গে সঙ্গে হেড স্যারের অফিসে খবর চায়। স্টাফ রুমের টিচাররাও 3 তলা থেকে নেমে আসেন। সব অপবাদ গিয়ে পড়ে পার্থর ওপর। স্কুল জুড়ে হই হট্টগোল শুরু হয়। আশেপাশের লোকেরাও ভিড় জমায়। স্যারের হাতে বেধড়ক মার খায় পার্থ। বাড়িতে খবর যায় দুজনেরই। পার্থর সমস্ত উত্তর চাপা পড়ে যায় সকলের কোলাহলে। কেউ যেন শুনেও শুনতে পায় না পার্থর কথা। নয়ন কথা বলার মতো অবস্থাতেই নেই। ওর মা এসে ওকে বাড়ি নিয়ে যায়। পার্থ আর কোনো কথা বলে না। অপবাদটা মাথা পেতে নেয়। সবাই আসল সত্যিটা জানার থেকে সেদিন অপবাদটা মেনে নেওয়া অনেক সহজ ছিল। দুনিয়ার সবাই আমায় ভুল বুঝুক। নয়ন তো জানে যে আমি কোনোদিনও কোনো দোষ করিনি। ব্যাস, তাতেই আমার হবে। বাবা এসে মারতে মারতে নিয়ে গেছিল পার্থকে। দাদুর সম্মান ধুলোয় মিশিয়ে যায় এক নিমেষে। পার্থকে স্কুল থেকে রাস্টিকেট করা হয়। স্কুল পড়া সব বন্ধ হয়ে যায় ওর। বাড়ি থেকে বেরোনোই ছেড়ে দেয় ছেলেটা। চিলেকোঠার তক্তপোষেই রাত দিন কেটে যায়। চোখের পাতায় শুধু ভেসে আসে নয়নের অসহায় মুখটা। আর রতনের উপর তীব্র রাগের আগুনটা যেন সর্বদা ধিক ধিক করে জ্বলতে থাকে ওর বুকের ভেতর। যদি একবার সুযোগ পাই আমি ওই রতনটাকে মেরেই ফেলবো। নয়নকেও হয়তো ওর বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না ওর বাবা। ওই রতনকে আমি নয়নের জন্য ভীষণ মন কেমন করে তো, কিন্তু দেখা করারও উপায় নেই। নয়নের প্রিয় গন্ধরাজ ফুলটা ওই স্কুলের ব্যাগেই আটকা পড়ে আছে। ভালো লাগে না। গোটা পাড়ায় রটে যায় ঘটনাটা। পার্থর বাবা এসব সহ্য করতে না পেরে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র 2 সপ্তাহ আগেই পার্থর দাদা চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। তাই দাদার অফিসের কাছাকাছি বালিগঞ্জে একটা ফ্ল্যাট কিনে পরিচিত মফস্বল ছেড়ে দেয় ওরা। স্কুলের ঘটনাটা ঠিক 10 দিন পর ওরা বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে যাওয়ার দিনও নয়নকে দেখতে পায় না পার্থ। ওর পা দুটো যেন জড়িয়ে আসে। থেকে যেতে ইচ্ছে করে সেই পরিচিত আদুরে মফস্বলে, সেই খেলার মাঠ, সেই পুকুর ঘাট, স্কুল, টিউশন, পাড়ার বন্ধু আর নয়ন। হলদে ট্যাক্সির লুকিং গ্লাসে সবাই যেন হাতছানি দেয় ওকে। অতীত পিছনে ফেলে যত এগিয়ে যায় ট্যাক্সিটা,
পরিচিত মুখগুলো ততই যেন হাওয়ায় মিলিয়ে যায়। পাড়ার সরু গলি আর নিস্তেজ কোলাহল ছাড়িয়ে গাড়িটা মহানগরীর পথে পাড়ি দেয়। অপলক দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে হাউমাউ করে কেঁদে ওঠে পার্থ। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রণাঙ্গীকে। রণাঙ্গীর চোখেও জল টলমল করছে, দৃষ্টি স্থির, দাঁতে দাঁত চেপে যেন পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। পার্থ হাউমাউ করে কেঁদেই চলেছে, কিন্তু অপরজন তার কাঁধে হাতটুকুও ঠেকায়নি। নয়ন, নয়ন, আমায় চিনতে পারছিস নয়ন? তোকে আবার চিনতে পারবো না? তোর মুখের আদল এত তাড়াতাড়ি ভুলে যাই কি করে? আমি 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 জানতাম, আমি জানতাম কোনো না কোনো দিন আমাদের আবার দেখা হবে নয়ন। আচ্ছা আচ্ছা, তোর বাড়ির সবাই এখনো আমাকে ভুল বোঝে না? হ্যাঁ রে, বল বল না। বাড়ির কেউ আর নেই রে, তাই ভুল বোঝার প্রসঙ্গই উঠছে না। নেই? নেই মানে কোথায়? নেই মানে মনে ছাড়া আর কোথাও নেই। জানিস তো, দমকা হাওয়ায় তাসের ঘরটা ওলট পালট হয়ে গেছে। যেদিন স্কুলের ওই ঘটনাটা ঘটলো সেদিন সন্ধ্যায় বাবা মদ খেয়ে এসে ঝামেলা শুরু করলো বাড়িতে। আবার শুরু হলো মারধর। আমি আটকাতে গেলাম, জানিস, পারলাম না। রোজ দিনের এই অশান্তি মা আর সহ্যই করতে পারলো না। অনেক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে, তখন পাশ থেকে উঠে গিয়ে মা ফাঁস দিল গলায়। ভোরের প্রথম আলোতে দেখেছিলাম বারান্দায় ঝুলন্ত মায়ের দেহ। চলে যাবার আগে লাল পাড় সাদা শাড়ি আর মা পা ভরে আলতা পড়েছিল, জানিস। দেখে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মী ঠাকুর ঘুমিয়ে রয়েছে। ওই দৃশ্যটা আমাকে আজও তাড়া করে বেড়ায়। আমি ভুলতে পারিনি, জানিস, আমি ভুলতে পারিনি। সময়, নতুন শহর, নতুন মানুষ, কোনো কিছুই আমার মফস্বলকে ভুলিয়ে দিতে পারেনি। আমিও রোজ ভগবানের কাছে চাই যাতে তোর সাথে আমার অন্তত একটা বার দেখা হয়। শুধু আমার জন্য একটা মিথ্যে অপবাদ তোকে নিতে হয়েছিল। আমি কিছু করতে পারিনি তোর জন্য, বিশ্বাস কর। সত্যিটা বলার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কোনো কথা বিশ্বাস করেনি। সেদিনের পর থেকে আমার গোটা জীবনটাই ওলট পালট হয়ে গেল রে। মা মারা যাবার প্রায় 1 মাস পর আবার নতুন একটা স্কুলে ভর্তি হলাম। পাড়ার যে গ্রাম প্রধান ছিলেন তিনিই খরচা করে ভর্তি করায়। ততদিনে আমি জানতে পেরে গেছি তোরা বাড়ি ছেড়ে কলকাতায় চলে গেছিস। প্রথমবার যখন এটা আমি জানতে পেরেছিলাম, তুই জানিস, পুকুর পাড়ে বসে হাউমা করে আমি কেঁদেছিলাম। তো সহজ সরল ওই হাসিটা, ওটা বড্ড মনে পড়ছিল তো। আর মনে পড়ছিল সেদিন স্কুলের বাথরুমে তোর প্রথম জড়িয়ে ধরাটা। তুই বিশ্বাস কর, নয়নের জীবনে পার্থর মতো ভালো বন্ধু আর ছিল না, এখনো হয়তো নেই। পার্থর মতো অমন নিঃস্বার্থভাবে আর কটা মানুষ ভালোবাসতে পারে? এর থেকে তার থেকে আমি তোর খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি। যত দিন গেছে ততই নিজেকে আরো দোষী বলে মনে হয়েছে শুধু আমার জন্যই তোর জীবনটা নষ্ট হয়ে গেল। তাই ধীরে ধীরে সব কিছু থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। খেলার মাঠ, পুকুর ঘাট, সব কিছু। ওই যে শনপাপড়ি কাকু রোজ ঘন্টা বাজিয়ে চলে যেত ক্লান্ত দুপুরে, আমি আর খুচরো হাতে ছুটে যেতাম না। কিংবা ওই প্রিয় গন্ধরাজ ফুল দেখলেও সেগুলো তুলেও আর কাঁচের বাটিতে রাখতাম না। ওই ফুল
একমাত্র তুই তো আমাকে এনে দিতি লুকের বাগান থেকে, আর তারপর আমি সেটা বাড়ি নিয়ে গিয়ে কাঁচের বাটিতে যত্ন করে সাজিয়ে রাখতাম। তো চলে যাওয়ার সাথে সাথে আমার ভালো লাগাগুলো কেমন যেন ফিকে হয়ে গেল। নতুন স্কুলে আর কোনো বন্ধু হয়নি, চোখের সামনে ঝাপসা হয়ে আসতো মাধ্যমিকের সিলেবাস, দুপুরের টেস্ট পেপার ভিজে যেত লুকিয়ে রাখা চোখের জলে, টিউশন যাওয়ার পথটা আরো দীর্ঘ মনে হতো। সময়ের ফেরিওয়ালা লোকটা ভারী অদ্ভুত না? সে নিঃশব্দে আসে, আমাদের সুন্দর সময়গুলো তার ঝোলায় ভরে নিয়ে চলে যায়। সে ঝোলা মস্ত বড়, হবে না? ওতে যে সময় বাঁধা থাকে। এত কিছু ঘটে গেছে, অথচ আমাকে একবারও কেউ কিচ্ছু জানায়নি। কাকু তো সকালে এসেছিল মাকে দেখতে, শ্মশানেও গিয়েছিল। অবশ্য তোকে জানায়নি, ভালোই করেছে। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল বল। আমাদের শেষ দেখা আর আজকের মধ্যে দেখ আকাশ পাতাল তফাৎ। কোথায় সেই নয়ন যাকে মফস্বলে ফেলে রেখে এসেছিলাম? আমরা চাইলেও আর ওই সময়টাতে ফিরে যেতে পারবো না, না বল? ফেরার কোনো পথ নেই, যে শুধুই এগিয়ে যেতে হবে। এতগুলো বছর একা একা থেকে এটুকু উপলব্ধি তো হয়েছে। দেখে কাকুর খবর কি? বাবা নেই, 4 বছর আগে কিডনির রোগে চলে গেল। হবে না, অত মদ গাঁজা কোথায় যাবে বলতো? বাবা চলে যাওয়ার পরই আমি এখানে চলে আসি। ভেবেছিলাম আবার সবটা নতুন করে শুরু করব। পুরনো নয়নকে ফেলে এসেছিল ওই ভাঙাচোরা অতীতে। দেখ, আমার মনে হয়েছিল ওই বেদনাদায়ক অতীত থেকে বেরিয়ে আসতে হলে সবটা আবার নতুন করে শুরু করা দরকার। তাই করেছি। এখানে কেউ নয়নকে চেনে না রে, তার জীবনের ভাঙাচোরা দিকটাও আর কেউ জানে না। বেশ ছিলাম এতদিন, তুই আশায় ক্ষতস্থানটা আবার তকতকে হয়ে উঠেছে। আমি আর রণাঙ্গী হয়ে থাকতে পারছি না পার্থ। আমি নিজের মধ্যে আবার সেই নয়নকে দেখতে পাচ্ছি। তাহলে এই দেখা না হলেই ভালো হতো বলছিস? না, একদম না। তোর কাছে আমার যে ক্ষমা চাওয়ার ছিল। ধুর পাগলি, যা গেছে তাকে আর আটকে রাখিস না, আঁকড়ে থাকিস না ওগুলোকে, ভোলার চেষ্টা কর। তুই ভুলতে পেরেছিস? নয়নের এই প্রশ্নের কোনো উত্তর পার্থর কাছে নেই। মিথ্যে বলার চেয়ে নীরবতা শ্রেয়। কিভাবে বলবে পার্থ যে ও আজও সেই মফস্বলের শৈশবেই পড়ে আছে? সেই ছোটবেলার নয়নকে ছাড়া ও হয়তো আজও কাউকে ভালোবাসতে পারেনি। আজও প্রতিদিন নিজের পাশে ও নয়নকেই কল্পনা করে। আজও ওর ছাদ বাগান ভরে থাকে গন্ধরাজ ফুলের গাছে। সেদিন স্কুলে শেষ কথাটুকু বলতে না পারার আক্ষেপ আজও তাড়া করে বেড়ায়। ভোরের স্বপ্নে পার্থ নয়নের দেখা হয় পুকুর ঘাটে। পার্থ কেঁদে ফেলে, তারপর ঘুম ভেঙে যায়। দেখে কৌতূহলী চোখে মুখের ওপর ঝুঁকে রয়েছে ওর স্ত্রী পারমিতা। একই ঈশ্বর যেমন কাউকে আশীর্বাদ দেন, কাউকে অভিশাপ, ঠিক তেমনই এই ভালোবাসা। কারো কাছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ। ভুলে যা পার্থ, অতীত আঁকড়ে থাকলে কখনোই বর্তমানটাকে দেখতে পাবি না। এই যে এই মুহূর্তে বেঁচে আছিস, এটাই তো জীবন, বল? না, আমার জীবন অতীতে, বর্তমানটা বড্ড বেরঙিন, খাপ ছাড়া। আগে তো সুন্দর করে দেখার চেষ্টাটা কর, তারপর দেখবি সব ঠিক লাগবে। তুই অনেকটা পাল্টে গেছিস, অনেকটা বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, তা যা বলেছিস। সময় আমাদের সবাইকে বড় করে দেয় জানিস। আর বড় হয়েছে বলেই না বেঁচে আছি, নইলে এত কিছুর সাথে লড়াই করতাম কিভাবে বল? তুই ফিরে যা পার্থ, যে সময়টা হাতে আছে সেটাকেই সুন্দর করে তোল। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, অতীতের মফস্বলকে এই ধুলো ভরা শহরে আর আসতে দিস না। যে না পাওয়াটা, যে দুঃখটা নিয়ে এত দিন ছিলাম, সেটাই বেশি সুন্দর। আমি চাই না তুই আমার কাছে অভ্যাস হয়ে যা। এতদিন যেমন তুই আমার প্রার্থনায় ছিলিস,
আমার অবেলার মন কেমনই ছিলিস, আমার শনপাপড়ির কৌটোয় ছিলিস, তেমনই থাকবি। দেখা হোক বা না হোক, আমি তো জানবো কোটি কোটি মানুষের ভিড়ে আমার একটা সত্যিকারের বন্ধু আছে, যে আমায় আজও ভীষণ ভালোবাসে। পার্থ কিছু বলার আগেই ওর ফোনটা বেজে উঠল। পারমিতার ফোন। রিসিভ করবে না ভেবেও করেই ফেলল। হ্যাঁ বলো। বলছিলাম সরি। কেন? সকালে ওইভাবে কথা বললাম তোমার সাথে, তাই। ইটস ওকে, ছাড়ো ওসব। আচ্ছা বলছি, তুমি বাড়ি ফিরবে কবে? কেন? না, একটা খবর দেওয়ার ছিল। কি? পার্থ, আমাদের মাঝে নতুন একজন আসছে। তুমি তুমি বাবা হতে চলেছো পার্থ। কি 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 বলছোটা কি? আমি 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 আজই ফিরছি। ফেরার পথে রসমালাই নিয়ে যাই। রসমালাই? কেন? কেন আবার? তুমি তো খেতে ভালোবাসো। আরে রাখো রাখো, আমি আসছি। কি বলছো তুমি? আমি আসছি। ফোনটা কেটে পকেটে রাখে পার্থ। শেষবারের মতো নয়নকে আলতো করে জড়িয়ে ধরে একবার। নয়ন আবারও ওর গায়ে হাতটুকুও ঠেকায় না, শুধু কঠিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে নিস্তেজ হয়ে। নয়ন, নয়ন, আমি বাবা হতে চলেছি। আরে কংগ্রাচুলেশনস ম্যান, সব ভালো হোক তোর, আমি আছি তো। তুইও খুব ভালো থাক নয়ন, খুব ভালো থাক। আর দেখ, আমি জানি তুই তোর জন্য এনাফ। তোর হয়তো কখনোই আমাকে প্রয়োজন পড়বে না, তাও যদি পড়ে সবসময় জানিস আমি আছি। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়িয়ে যা তো। নয়ন দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। পার্থ মেঝেতে রাখা ব্যাগ কাঁধে তুলে বিদায়ের প্রস্তুতি নেয়। যে কথাটা নয়নকে না বলার আক্ষেপে এতগুলো বছর কাটলো, আজ ওর সামনে দাঁড়িয়েও সে কথাটা বলতে ইচ্ছা হলো না। কি বা বলবো? ভালোবাসার কথা কখনো বলতে লাগে না, মানুষ নাকি এমনি বুঝে যায় সব। যে দূরত্বটা এতদিন আমাকে পিষে মারত, প্রতি মুহূর্তে বোঝাতো সব কিছু থেকেও যেন কিচ্ছু নেই জীবনে, আজ এত কিছুর পরে আবারও সেই দূরত্বকেই বেছে নিলাম। যেমন ছিল এতগুলো বছর, নো কন্ট্যাক্ট, নাথিং, ঠিক তেমনি। আসলে মানুষের মতো মনটাও হয়তো অভ্যাসের তাস। দূরে থাকতে থাকতে, না পেতে পেতে মনটাও ওই একইভাবে ভালোবাসায় অভ্যস্ত হয়ে গেছে। এখন আর সময় কোথায় নতুন করে সবটা শুরু করার। ছেলেবেলায় যে জিনিসটা পাওয়ার জন্য কান্নাকাটি করে বাড়ি মাথায় করতাম, এখন সেই জিনিসটা আর পাশ কাটিয়ে রোজ তো চলে যায়। একেই বোধহয় বড় হয়ে যাওয়া বলে। একটা শনপাপড়ির বাক্স হাতে ঢোকে নয়ন। এই দেখ, দুটোই বেঁচে ছিল, হয়তো আজকের জন্যই। নে নে নে, খা। বাক্স থেকে শনপাপড়ি তুলে পার্থকে খাইয়ে দেয় নয়ন। ও হ্যাঁ, আর একটা কথা তোকে বলা হয়নি। তুই জানিস, বছর 7 আগে রতনের দুটো পা কাটা গেছে ট্রেনে। ওর শাস্তিও পেয়েছে। সময় সব হিসেব তুলে রাখে, জানিস তো। কিন্তু তুই বিশ্বাস কর, আমি না এর প্রতিশোধ নিতে চাইনি কখনো, শুধু ওই ঘটনাটা ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু ওই নোংরা ছোঁয়াটা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। মাঝরাতে দুঃস্বপ্নে ফিরে আসে সেই সময়টা। দেখ নয়ন, ভাবিস না, এই পৃথিবীতে টিকে থাকতে গেলে এমন আরো অনেক প্রতিকূলতার সঙ্গে তোকে লড়াই করতে হবে। আর বিশ্বাস কর, আমি জানি তুই পারবি। একদম পারতে তো আমাকে হবেই। রণাঙ্গী কথার অর্থ কি বলতো? কি? যুদ্ধের উপযুক্ত নারী। আর যুদ্ধের উপযুক্ত নারী হয়ে নিজের জীবন যুদ্ধে কি করে হেরে যাই বলতো? কুয়াশা জমাট ভরে নরম উষ্ণ রোদের মতো হাসি ফুটে ওঠে দুজনের মুখে। হাসির সাথেই চোখটাও ছলছল করে ওঠে পার্থর। এটা আনন্দের অশ্রু। আজকের এই শনপাপড়ির স্বাদ সেই স্কুল জীবনের শনপাপড়িগুলোর মতোই। সঠিক সময় এলে জীবন সব ফিরিয়ে দেয়। ভালোবাসা, মানুষ, শনপাপড়ি, হ্যাঁ
যা যায় হুবহু সেটাই হয়তো ফেরে না, তবে সেটা নতুন রূপে ফিরে আসে অবশ্যই। কাফকা বলেছিলেন, এভরিথিং দ্যাট ইউ লাভ ইউ উইল ইভেনচুয়ালি লুজ, বাট ইন দি এন্ড লাভ উইল রিটার্ন ইন এ ডিফারেন্ট ফর্ম। সিগারেটের অবশিষ্ট অংশটুকু রাস্তায় ছুঁড়ে ফেলে দেবরাজ গাড়ির দিকে এগিয়ে যায়। ঘন্টা 2 আগে ওদের শো শেষ হয়েছে। তারপর সব ইনস্ট্রুমেন্ট গোছাতে গোছাতে, পেমেন্ট ক্লিয়ার করতে করতে, খেতে খেতে এখন রাত 11টা। ক্লান্তিতে মাথাটা একটু ধরেছে ওর। অনেকক্ষণ অফলাইন ছিল, তাই গাড়িতে উঠেই হোয়াটসঅ্যাপটা ওপেন করলো দেবরাজ। এক গাদা আনসিন মেসেজের ভিড়ে রণাঙ্গীর মেসেজটা চোখে পড়ল। শো শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগের মেসেজ। আমি জানি খুব ভালো হবে শো। মেসেজটা পড়ে দেবরাজের ঠোঁটের কোণায় একটা চওড়া হাসি খেলে যায়। মাথা ব্যথাটা যেন গায়েব হয়ে যায় নিমেষেই। আবারও একটা ক্ষীণ আশার আলো দেখতে পায় দেবরাজের মন। না, কিছু হলেও একটা হতে পারে। রণাঙ্গীও হয়তো আমাকে পছন্দ করে, নইলে শো শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে মেসেজটা করলো কেন? কেন সেদিন অত যত্ন নিয়ে আমার পায়ে কাটায় ব্যান্ডেজটা লাগিয়ে দিল? কেন সেবার জ্বর হয়েছে শুনে বাড়ি বয়ে এসে দেখে গেল? না 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 না, আর দেরিটা করা ঠিক হবে না। কালকে সকালেই রণাঙ্গীকে সবটা খুলে বলতে হবে। আমার অনুভূতি মিথ্যে নয়। আজও প্রতিটা গানের কথায় সুরে রণাঙ্গীর মুখটা ভেসে উঠছিল বারবার। মনে হচ্ছিল গুলজার কিংবা রবি ঠাকুর প্রত্যেকেই তাদের গানে রণাঙ্গীর কথাই বলেছে, তার কথাই লিখে গেছে। একটা অদ্ভুত ভালো লাগায় বুকের ভেতরটা ভরে উঠেছে দেবরাজের। লজ্জাও পাচ্ছে একটু একটু। দেবরাজের মনে আসে একটা কবিতা, যে কবিতাটা ও কলেজে ওঠার পর লিখেছিল। সেই লাইনগুলো আজও ওর মনের মধ্যে ঘুরপাক খায়। মধ্যরাতের শহরটা ধীরে ধীরে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আজকের রাতটা যেন একটু অন্যরকম লাগে ওর, একটু বেশি ঝলমলে, একটু বেশি সুন্দর। ফুটপাতের ভিখিরিদেরকে যেন আজ নতুন জামা দিয়ে গেছে কেউ। রাস্তার কুকুরগুলোকে কে যেন আজ ভরপেট খাইয়েছে। আজ রাতে সব নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলো যেন আবার শহরে ফিরে এসেছে। এই শহরে ভিক্টোরিয়ার সামনে কার যেন কাঁধে মাথা ঠেকিয়ে জীবনের গল্প বুনছে। হাসপাতালের অসুস্থ সব মায়েরা যেন হঠাৎ করেই সেরে উঠেছে। আজ রাতে যেন সবার দুঃখ কষ্টগুলো গায়েব হয়ে গেছে, সবাই খুশি। এই শহর, এই শহরের মানুষ, চাঁদ, তারা সবাই। দেবরাজ ঝাপসা কাঁচের বাইরের রঙিন দুনিয়াটার দিকে তাকিয়ে বিড়বিড় করে লাইনগুলো। আলোর জীবন চাইছে আমায় খুব, তোমার কাছেই বেঁচে থাকার ঋণ। মুঠো ভরে যে নিয়ে আসে জোনাকি, তারই হোক সব সুখের দিন। তুমি এলে জানি সব ভালো হবে, কেটে যাবে মেঘ, দুঃখ আছে যত। আমি তুমি যদি না থাকি কাল, মুহূর্তেরা থেকে যাবে জন্মদাগের মতো। যে ছেলেটা রোদ্দুর ভালোবাসত, সেও আজ শ্রাবণের দিন চায়। কোন ঠিকানায় পড়ল মনের নোঙর? মানুষ শুধু একটু বাঁচতে চায়, মানুষ কি শুধু একটুই বাঁচতে চায়? তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন?